কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আমরাও কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছি। আজকে আমাদের পড়ার বিষয় ক্লাস 6-এর ইতিহাস। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের যে দুটি অধ্যায় আছে, সেই দুটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টি অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়, ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, এই অধ্যায়টি নিয়েই আজকে আমরা কিছুটা আলোচনা করব। এই অধ্যায়টি থেকে আলোচনামূলক একটি ক্লাস আমি আগেই তোমাদের নিয়েছি। সেই ক্লাসে আমরা আলোচনা করেছি আদিম মানুষের বিভিন্ন প্রজাতি, তাদের ভাগ, তাদের বৈশিষ্ট্য নিয়ে। আশা করি সেই ভিডিওটি তোমরা দেখেছো। এখনও যদি সেই ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই তাড়াতাড়ি গিয়ে আগে সেই ভিডিওটা দেখে নিও। সেখানে কিন্তু ওই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও কিন্তু এই অধ্যায়টি থেকে আসতে পারে এমন ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন নিয়ে আমি আরও দুটি করে ক্লাস নেব। সেখানে এই অধ্যায়টি থেকে আসতে পারে এমন অনেক ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন আমি তোমাদেরকে দেব। সেই প্রশ্ন উত্তরের ভিডিওগুলি অবশ্যই তোমরা দেখো, কারণ এই ভিডিওগুলিতে যে প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেব সেখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। তাই সেই ভিডিওগুলি দেখাও খুবই জরুরি। আজকে আমরা আলোচনা করব প্রথম দিন যে অংশটা আলোচনা করা হয়েছিল তার পরের অংশটা নিয়ে। প্রথম দিন তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম আদিম মানুষের নানা রকম বিভাগ নিয়ে। এবার আদিম মানুষের বিভাগটি আমি যখন তোমাদেরকে পড়িয়েছিলাম তখন সেই যে 4 রকম বিভাগ বলা হয়েছিল তাদের কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে আমি বলেছিলাম। সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি বৈশিষ্ট্য তোমাদেরকে বারে বারে বলা হয়েছিল যে তারা পাথরের অস্ত্র ব্যবহার করত। কারা পাথরের অস্ত্র ব্যবহার করত? আমরা জেনেছিলাম হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস এবং হোমো স্যাপিয়েন্স প্রজাতির যারা মানুষ ছিল তারা আস্তে আস্তে পাথরের ব্যবহার শিখেছিল। এবং সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে হোমো হাবিলিস প্রজাতির যে মানুষটা ছিল তাদের অস্ত্রগুলো কেমন ছিল সেটা আমি ছবিও দেখিয়েছিলাম তোমাদের। তারপরে একটু উন্নত হয় অস্ত্রগুলো। হোমো ইরেক্টাসদের যে পাথরের অস্ত্রগুলো তারা ব্যবহার করত, যেগুলো তারা তৈরি করত, সেগুলো কেমন হয় তারও ছবি দেখিয়েছিলাম। এবং হোমো স্যাপিয়েন্স প্রজাতির মানুষেরাও যেই ধরনের অস্ত্র তৈরি করত ও ব্যবহার করত সেগুলোও তোমাদের দেখিয়েছিলাম। এবং এই সব অস্ত্রই কিন্তু ছিল পাথরের তৈরি। এবং আমরা দেখেছিলাম আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানুষের প্রজাতির যেরকম পরিবর্তন ঘটেছিল তার সাথে সাথে কিন্তু তাদের ব্যবহার করা যে পাথরের অস্ত্রগুলি ছিল তারও পরিবর্তন ঘটেছিল। এই পরিবর্তনের ওপর ভিত্তি করে এই যে পাথরের যুগ, প্রথম দিকে যেই একটা বড় সময় ধরে মানুষ অস্ত্র হিসেবে পাথর ব্যবহার করত সেই সময়টাকে বলা হচ্ছে পাথরের যুগ। এই পাথরের যুগটিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আজকের ক্লাসে আমরা পাথরের যুগের এই 3টি ভাগ সম্পর্কেই জানব। আগের দিনের ক্লাস যারা করেছো তারা অবশ্যই জানো যে এই হোমো হাবিলিস প্রজাতির যে মানুষ ছিল তার থেকে এই হোমো স্যাপিয়েন্স প্রজাতির যে মানুষে আসলো, পরিবর্তন হলো, তার মধ্যে কিন্তু লক্ষ লক্ষ বছরের সময়ের ব্যবধান ছিল। তোমাদের বইতেই আছে, দেখো বলা হয়েছে হোমো হাবিলিস প্রজাতির মানুষেরা এসেছিল প্রায় 26 লক্ষ বছর আগে। কিন্তু হোমো স্যাপিয়েন্স মানুষেরা কোন সময় পৃথিবীতে ছিল? বলা হচ্ছে 2,30,000 বছর আগে এরা এসেছিল। 26 লক্ষ বছর থেকে 2 লক্ষ বছর, মানে বুঝতে পারছো কত বড় একটা সময়ের ব্যবধান। এবং এই বড় সময়টা ধরে কিন্তু মানুষের বিভিন্ন প্রজাতি এসেছে এবং গেছে, এবং এই বিভিন্ন প্রজাতিরা কিন্তু একই রকমভাবে পাথরের ব্যবহার করে গেছে অস্ত্র হিসেবে। তাহলে পাথরের যুগ বলতে কিন্তু একটা বিশাল সময়কে বোঝায়, লক্ষ লক্ষ বছরকে বোঝাচ্ছে পাথরের যুগ হিসেবে। তখনও কিন্তু মানুষ ধাতুর ব্যবহার শেখেনি, ধাতুর অস্ত্র তারা তৈরি করতে শেখেনি। এবার যখন এই পাথরের যুগটা একটা বড় সময় ধরে চলছে, ঠিক একই রকমভাবে যেরকম মানুষের ইভলিউশন ঘটেছে, মানুষের উদ্বর্তন ঘটেছে, ঠিক একই রকমভাবে কিন্তু তাদের তৈরি করা যে পাথরের অস্ত্রগুলি ছিল তারও অনেক পরিবর্তন ঘটেছে। সময়ের সাথে সাথে মানুষ অনেক বেশি বুদ্ধিমান হয়েছে এবং তাদের বুদ্ধি প্রয়োগ করে আস্তে আস্তে মানুষেরা এই পাথরের অস্ত্রগুলিকে আরও উন্নত করেছে, আরও ব্যবহারযোগ্য করেছে। এই যে ব্যবহারযোগ্য করা পাথরের এই অস্ত্রগুলির পরিবর্তন ঘটানো, এই পরিবর্তনের ওপর ভিত্তি করে আমরা এই পাথরের যুগটাকে মোট 3 ভাগে ভাগ করতে পারি। তোমাদের বইতেই দেওয়া আছে, দেখবে বলা হয়েছে 3টে ভাগ কি কি? পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ
এবং নতুন পাথরের যুগ। এই তিনটে নাম মনে রাখার মধ্যে কোনো কঠিনতা নেই, একেবারে সহজ। যেটা পুরনো সেটা পুরনো পাথরের যুগ, যেটা মাঝের সেটা মাঝের পাথরের যুগ, যেটা নতুন সেটা নতুন পাথরের যুগ। এবার আমি তিনটে আরও টার্ম বলবো, তোমরা এটা অবশ্যই মনে রেখো, পরবর্তীকালে গিয়ে তোমাদের এটা প্রয়োজন হবে। এই পুরনো পাথরের যুগকে আমরা কি বলি? পুরনো পাথরের যুগকে আমরা বলি প্যালিওলিথিক এজ। আবারও বলছি, পুরনো পাথরের যুগকে আমরা বলি প্যালিওলিথিক এজ। তারপরে আসছে মাঝের পাথরের যুগ। মাঝের পাথরের যুগকে আমরা বলি মেসোলিথিক এজ। মনে থাকবে? এবারে তারপরে আসছে নতুন পাথরের যুগ, যাকে আমরা বলি নিওলিথিক এজ। তাহলে তিনটে পাথরের যুগ কি কি হলো আরও একবার আমি বলে দিই। প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ এবং নিওলিথিক এজ। পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ এবং নতুন পাথরের যুগ। এবারে এই অংশটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এবং তোমাদের বইতে খুব ভালোভাবে সুন্দর করে একটি টেবিলের মাধ্যমে পুরো অংশটা তোমাদেরকে দেওয়া আছে। প্রশ্ন আসলে এভাবেই তোমরা উত্তর লিখতে পারবে। চলো এবার এটা নিয়ে কিছুটা আমরা আলোচনা করি। পুরনো পাথরের যুগকে আমরা কেন বলছি পুরনো পাথরের যুগ? সেই সময় পাথরের অস্ত্রগুলো কেমন ছিল চলো একটু জেনে নিই। প্রথমেই আমরা জানবো এই পুরনো পাথরের যুগ কোন সময়টাকে আমরা বলি পুরনো পাথরের যুগ। কোন সময় থেকে কোন সময় অবধি এই পুরনো পাথরের যুগটা চলেছিল আমাদের পৃথিবীতে? তোমাদের বইতে প্রথমেই বলা হয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর, মানে একটা বিশাল সময়। বলতে পারো পুরনো পাথরের যুগটাই কিন্তু সবথেকে বড় সময় ধরে চলেছিল। কোথায় 20 লক্ষ বছর, কোথায় 10,000 বছর। খ্রিস্টপূর্ব মানে নিশ্চয়ই তোমরা জানো খ্রিস্টের জন্মের আগে। আমরা কিন্তু সময় গণনার যে টেবিলটা ফলো করি, যে পদ্ধতিটা ফলো করি, যেটাকে আমরা বলি খ্রিস্টাব্দ। যেমন এখন কি 2024 খ্রিস্টাব্দ, এইটাকে কিন্তু গণনা করা হয় খ্রিস্টের জন্মের সাথে তুলনা করে। খ্রিস্টকে যীশুখ্রিস্ট জন্ম হওয়ার আগের যে সময়গুলি সেগুলোকে আমরা বলি খ্রিস্টপূর্বাব্দ। পূর্ব মানে আগে, বুঝতেই পারছো, তাই খ্রিস্টপূর্বাব্দ। এবং খ্রিস্টের জন্মের পরের যে সময়গুলো আমরা গণনা করি সেগুলোকে আমরা বলি খ্রিস্টাব্দ। খ্রিস্টের জন্মের পরে খ্রিস্টাব্দ এবং খ্রিস্টের জন্মের আগে খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ বা বিসি, যাকে বলা হচ্ছে বিফোর ক্রাইস্ট অর্থাৎ খ্রিস্টের জন্মের আগে, এবং খ্রিস্টাব্দ মানে এডি বা অ্যানো ডমিনি, এই কথা দুটোকে আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ যদি বলি আমরা 200 খ্রিস্টপূর্বাব্দ মানে খ্রিস্টের জন্মের 200 বছর আগে। এবারে তোমাদের বইতে এই পুরনো পাথরের যুগ বোঝাতে কোন সময়টাকে বলা হয়েছে? বলা হয়েছে খ্রিস্টের জন্মের 20 লক্ষ বছর আগের সময় থেকে খ্রিস্টের জন্মের 10,000 বছর আগের সময়ের এই বড় সময়টা ধরে মানুষ কিন্তু পুরনো পাথরের যুগেই ছিল। এই পুরো সময়টা ধরে মানুষ যেই পাথরের অস্ত্রগুলি ব্যবহার করত সেই অস্ত্রগুলি কেমন ছিল এক্ষুনি দেখবে তোমরা, তোমাদের স্ক্রিনে ছবি চলে আসবে। খুব ভালো করে এই অস্ত্রটা দেখো। বলা হচ্ছে, ছবি দেখলেই বুঝতে পারবে, এই হাতিয়ারগুলি ছিল বড় ও ভারী পাথরের। তখনও কিন্তু মানুষ এই পাথরগুলোকে অনেক বেশি তীক্ষ্ণ করতে পারেনি। তারা চেষ্টা করত, তারা একটি অন্য পাথর দিয়ে এই বড় ভারী পাথরগুলোকে ঠুকে ঠুকে তার সামনের দিকটা খানিকটা ধারালো করত, কিন্তু এই পাথরগুলির আকার কিন্তু তখনও অনেকটা বড়ই ছিল। তারা সেই ঠুকে ঠুকে অনেক ছোট করে ফেলেনি। বড় এবং ভারী পাথর ছিল যার সামনের দিকটা ছিল তীক্ষ্ণ, এবং এই পাথরগুলি ছিল এবড়ো-খেবড়ো। তাহলে বুঝতে পারলে যে পুরনো পাথরের যুগ কোন সময় থেকে কোন সময় অবধি চলেছিল এবং অস্ত্রগুলি কেমন ছিল। এবারে আমরা চলে যাব মধ্যযুগে। মাঝের পাথরের যুগে কোন সময় থেকে কোন সময় অবধি চলেছিল আগে সেটা জানবো। মাঝের পাথরের যুগ বলা হয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 অব্দি চলেছিল। তাহলে তোমাদের এখানে বলাই হয়েছে পুরনো পাথরের যুগ কিন্তু চলেছিল খ্রিস্টপূর্ব 10,000 বছর অবধি, এবং 10,000 বছরের পর থেকেই শুরু হয়ে গেছিল মাঝের পাথরের যুগ। খ্রিস্টের জন্মের 10,000 বছর আগে থেকে 8,000 বছর আগে পর্যন্ত এই যে সময়টা, বেশি সময় না, ধরতে গেলে পুরনো পাথরের যুগ থেকে কিন্তু অনেক কম সময়। এই সময়টাই ছিল মাঝের পাথরের যুগ। এবং এই সময় অস্ত্রগুলো কেমন ছিল দেখো, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইখানে বলা হয়েছে হাতিয়ারের পাথর ছোট, হালকা ও ধারালো। পুরনো পাথরের যুগে যেমন বড় পাথরকে হাতিয়ার হিসেবে মানুষ ব্যবহার করত,
পরের যুগে কিন্তু আস্তে আস্তে হাতিয়ারের যে পাথরগুলো ছিল তার আকারটা ছোট হতে থাকে, কারণ তারা দেখলো যে ছোট পাথর ধরার সুবিধে, ছোড়ার সুবিধে, এবং ছোট পাথরকে অনেক বেশি তারা শার্প করতে পারতো, অনেক তীক্ষ্ণ তৈরি করতে পারতো। তাই আস্তে আস্তে পাথরের তৈরি অস্ত্রগুলো কি হয়ে যাচ্ছিল, ছোট এবং হালকা এবং তীক্ষ্ণ হয়ে যাচ্ছিল। এবার আমরা পুরনো পাথরের যুগ এবং মাঝের পাথরের যুগ কোন সময় ছিল জানলাম এবং অস্ত্র কেমন ছিল জানলাম। এবারে আমরা জানব নতুন পাথরের যুগ বা নিওলিথিক যে এজটা বলা হয়েছে, সেই এজের মানুষ কোন সময় থেকে কোন সময় অবধি ছিল। বলা হচ্ছে যে আনুমানিক খ্রিস্টপূর্ব 8000 থেকে খ্রিস্টপূর্ব 4000 বছর পর্যন্ত ছিল নতুন পাথরের যুগ। তাহলে আবার একটু কম্পেয়ার করি। প্রথমে চলে যাই পুরনো পাথরের যুগে। পুরনো পাথরের যুগ ছিল 20 লক্ষ বছর আগে থেকে 10,000 বছর অবধি। কার? খ্রিস্টের জন্মের 20 লক্ষ বছর আগে থেকে 10,000 বছর আগে অবধি। এগুলো কিন্তু সবই খ্রিস্টের জন্মের আগে হচ্ছে, তাই সবই খ্রিস্ট পূর্বাব্দ, এখনও আমরা খ্রিস্টাব্দতে আসিনি। প্রথমে পুরনো পাথরের যুগে কি হলো, 20 লক্ষ থেকে 10,000। তারপরে মাঝের পাথরের যুগ আসলো 10,000 থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দ। তারপরে শেষে নতুন পাথরের যুগ আসলো 8,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে মাঝের পাথরের যুগ এবং নতুন পাথরের যুগের সময়টা কিন্তু ছোট ছোট, পুরনো পাথরের যুগটাই ছিল অনেক বেশি সময় ধরে। এবারে আমরা পুরনো পাথরের যুগ এবং মাঝের পাথরের যুগে অস্ত্র কেমন ছিল দেখেছি। এবার দেখব নতুন পাথরের যুগের অস্ত্রগুলো কেমন ছিল। দেখো, এই অস্ত্রগুলো কিন্তু আরও বেশি ধারালো হয়ে গেছে, আরও তীক্ষ্ণ হয়ে গেছে, এবং অস্ত্রের সাথে একটা ডান্ডা যোগ হয়েছে। অর্থাৎ এবারে কিন্তু শুধুমাত্র পাথরের টুকরো নয়, সেই পাথরের টুকরোটাকে একটা হ্যান্ডেলের সাথে লাগানো হয়েছে। মানুষ এটা বুঝতে পেরেছে, বুদ্ধি যত উন্নত হয়েছে, যে হ্যান্ডেলে লাগানো পাথর দিয়ে যদি আমরা শিকার করতে যাই, শিকারটা আমরা সহজে করতে পারবো। তাই ওই শুধু পাথর তো ছিলই, তীক্ষ্ণ ধারালো পাথর ছিল, সাথে ওই হাতল লাগিয়েও কিন্তু বেশ কিছু ধরনের অস্ত্র বা হাতিয়ার, প্রপার হাতিয়ার তারা তৈরি করতে শিখেছিল নতুন পাথরের যুগে। তাহলে 3টে পাথরের যুগ কোন সময় থেকে কত সময় অবধি বিস্তৃত ছিল এবং সেই সময়ে পাথরের কি ধরনের অস্ত্র ব্যবহার করা হতো সেটা কিন্তু আমরা জানলাম। এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য জানব, যেমন তোমাদের বইতেই বলা হয়েছে কি ধরনের খাদ্য সেই সময় গ্রহণ করত মানুষেরা। পুরনো পাথরের যুগে বলা হয়েছে শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত, শিকারও করত, যেহেতু পাথর ব্যবহার করা শিখে গেছিল তাই শিকার সেই সময় তারা করত। তাহলে শিকার করে সেই পশুর মাংস তারা খেত। এছাড়াও কি খেত? বনের ফলমূলও খেত। তারপরে পরের অংশটাতে চলে যাও, কি বলছে, শিকার করে ও বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি পশুপালন শুরু হয়। তাহলে মাঝের পাথরের যে যুগটা, অর্থাৎ মেসোলিথিক যে এজটা, সেই সময় মানুষ একটা কাজ কিন্তু নতুন শুরু করেছিল। তারা শিকার করত, বনের ফলমূলও খেত জোগাড় করে, কিন্তু তার সাথে তারা পশুপালন শুরু করে। এইটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমাদের বলা হয় প্রশ্নে কোন সময়ের মানুষেরা পশুপালন করা শিখেছিল, তোমাদের কিন্তু বলতে হবে মাঝের পাথরের যুগের মানুষেরা পশুপালন করা শিখেছিল। মেসোলিথিক যুগের মানুষেরা পশুপালন শিখেছিল, তারা শিকার করে, পশু শিকার করে তার খাদ্য খেত, ফলমূল জোগাড় করত অবশ্যই। তাছাড়াও তারা পশুপালন করা শিখেছিল। তারা দেখতো যে তাদের আশেপাশে যেসব পশু ঘুরে বেড়ায় তারা কিন্তু তাদেরকে প্রোটেক্ট করে, অন্য জন্তু জানোয়ার যদি তাদের ওপর আক্রমণ করতে আসে তাদের কাছ থেকে প্রোটেক্ট করে। তাছাড়াও তাদের কাছ থেকে তারা দুধ পেল, হয়তো একটি পশু তাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সে বাচ্চা প্রসব করলো এবং বাচ্চারা তাদের দুধ খাচ্ছে, সেখান থেকে তারা দেখলো যে এই পশুগুলোর কাছ থেকে আমরা দুধ পাচ্ছি, যেই দুধ আমাদের বাচ্চারাও খেতে পারে, সুতরাং এই পশুগুলি আমাদের জন্য কাজে লাগবে। আমরা যদি এদেরকে আমাদের কাছে রাখি তাহলে শুধুমাত্র তারা অন্য পশুদের কাছ থেকে আমাদের প্রোটেক্ট করবে তাই নয়, এদের কাছ থেকে আমরা দুধ পেতে পারি, অথবা খাদ্যের অভাবের সময় এদেরকে হত্যা করে আমরা এর যে মাংসটা সেটাও খেতে পারি। এই ধারণার থেকেই কিন্তু আস্তে আস্তে মানুষ পশু পালন শুরু করলো। এই সময়টা কোন সময়? পশুপালন মানুষ শুরু করলো মাঝের পাথরের যুগে। আর নতুন পাথরের যুগে মানুষ কি বলছে? বলা হচ্ছে পশুপালন ও কৃষিকাজ শুরু হয়। পশুপালনের সাথে সাথে নতুন পাথরের যুগে কিন্তু কৃষিকাজ শুরু হয়। এই প্রশ্নটিও খুব ইম্পর্ট্যান্ট। এবং এছাড়াও মানুষ মাটির পাত্র বানানো শুরু করে, তার মানে মানুষ কিন্তু অনেকটাই উন্নত হয়ে গেছে। শুধুমাত্র যে মানুষ বনের ফলমূল জোগাড় করে খাচ্ছিল বা পশু শিকার করে খাচ্ছিল সেখানটাতে তারা আর আবদ্ধ নেই। তারা
পশুপালন শুরু করে দিয়েছে, তারা একটি নির্দিষ্ট জায়গায় হয়তো থাকাও শুরু করে দিয়েছে এবং তারা দেখেছে তাদের আশেপাশে যেসব গাছপালা হয় সেখান থেকে শস্য তারা তুলেছে, খেয়েছে এবং দেখেছে তার বীজ থেকে আবার গাছ হয়। এবং এই যে গাছ হওয়া দেখেই তারা ভাবলো যে এই গাছগুলো একটা জায়গায় যদি আমরা বীজটা ফেলে দিই তাহলে সেখানে আরও এই ধরনের গাছ হবে। এইভাবে আস্তে আস্তে তারা কৃষিকাজও শিখে গেল। তাহলে আমরা কি জানলাম? আমরা দুটো ইম্পর্ট্যান্ট কথা জানলাম। মাঝের পাথরের যুগে মানুষ শিখলো পশুপালন এবং তারপরে নতুন পাথরের যুগে মানুষ কিন্তু শিখে গেল কৃষিকাজ। এবং এই কৃষিতে উৎপন্ন যে দ্রব্যগুলো সেগুলো জমিয়ে রাখার জন্য তারা কিন্তু আরেকটা জিনিস শিখে গেল, তারা মাটির পাত্র বানানো শিখে গেল নতুন পাথরের যুগে। এছাড়াও আরও কয়েকটি বৈশিষ্ট্যের কথা তোমাদের বইতে বলা হয়েছে। যেমন প্রথমে বলেছে পুরনো পাথরের যুগে, পুরনো পাথরের যুগে খোলা আকাশের নিচে কখনো বা গুহায় থাকতো। পুরনো পাথরের যুগে তখনও কিন্তু মানুষ বাসস্থান বানানো শেখেনি, তখনও কিন্তু তারা থাকতো খোলা আকাশের নিচে অথবা কোথাও কোথাও গুহায় থাকা শুরু করেছিল। মাঝের পাথরের যুগের কথা বলা হয়েছে, গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো মানুষ শুরু করে। প্রথম পাথরের যুগে কিন্তু মানুষ তখনও বসতি বানানো শুরু করেনি, তাদের কাছে বাড়ি বানানোর কনসেপ্টটা ছিল না। তারা গুহায় থাকতো কিছু কিছু জায়গায় অথবা খোলা আকাশের নিচেই থাকতো। অনেকটা বড় সময় 20 লক্ষ থেকে 10,000 শেষের দিকে আস্তে আস্তে তারা গুহায় ঢুকে গেছে। তারপরে 10,000 খ্রিস্টপূর্বাব্দের সময়টাতে আস্তে আস্তে মানুষ আরেকটু বুদ্ধিমান হচ্ছে, আরেকটু উন্নত হচ্ছে। তারা বুঝলো যে আমরা কিন্তু একটা শেল্টার তৈরি করতে পারি নিজেদের জন্য, গাছপালা দিয়ে, খড়কুটো দিয়ে, ডাল ঠাল দিয়ে, গাছের এগুলো দিয়ে তারা একটা শেল্টার তৈরি করা শুরু করলো, যেখানে তারা থাকলে ঝড় ঝঞ্ঝা থেকে তারা কিছুটা রেহাই পাবে, বাইরের যেসব পশু আছে হিংস্র তাদের কাছ থেকে, তাদের হাত থেকে রক্ষা পাবে। তাই তারা মাঝের পাথরের যুগে কিন্তু আস্তে আস্তে বসতি স্থাপন করা একটু একটু করে শিখছে। এবং নতুন পাথরের যুগে কি বলা হয়েছে? নতুন পাথরের যুগে পুরোপুরিভাবে তারা তাদের যাযাবর জীবন ছেড়ে, অর্থাৎ যাযাবর মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, মানুষ তখন কি করতো? খাদ্যের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো। এক জায়গায় পশু শিকার করে খেলো, সেখানে হয়তো পশুর সংখ্যা কমে গেল, তো তারা আরও ভালো পশুর জন্য, আরও অনেক পশু পাওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, সেখানে আবার পশু শিকার করতো, খেত। আবার সেখানে যখন পশুর সংখ্যা একটু কমে আসতো আবার অন্য জায়গায় যেত। এটাকে বলা হচ্ছে যাযাবর জীবন। এই যাযাবর জীবন মানুষ কখন ছাড়লো? নতুন পাথরের যুগে। কেন ছাড়লো? তাদের ছাড়তে হলো তো কারণ সেই সময় তারা কিন্তু কৃষিকাজ শিখেছে। এবার যখন তারা একটা অংশে কৃষিকাজ করছে, একটা কোনো শস্যের দানা তারা ফেলছে জমিতে, সেই দানা থেকে আবার নতুন গাছ জন্মাতে তো সময় নিচ্ছে। সেই গাছ জন্মাচ্ছে, সেখান থেকে সেই শস্যের দানাগুলো তারা তুলে আনছে, তুলে এনে একটা জায়গায় জড়ো করছে, রাখছে, সেগুলো নিয়ে যাতায়াত করাও অসুবিধা। আর এই যে সময়টা লাগছে শস্য উৎপাদন করার জন্য, সেখানে সেটা ছেড়ে তারা অন্য কোথাও যেতে পারবে না। তাই কৃষিকাজ শেখার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে মানুষ নিজেদের বসতি স্থাপন করা তৈরি করলো একটা নির্দিষ্ট জায়গায়। এটা কোন সময় হয়েছিল? নতুন পাথরের যুগে কিন্তু এটা হয়েছিল। তারা কৃষিকাজ শিখেছিল এবং তাদের যাযাবর জীবনটাকে ত্যাগ করে তারা একটা নির্দিষ্ট অঞ্চলে বসতি স্থাপন করাও শুরু করেছিল। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম? আমরা জানলাম ভারতীয় উপমহাদেশের পাথরের যুগের যে 3টি ভাগ, তার বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। আশা করি আমি এই ক্লাসে যে অংশটা তোমাদের পড়ালাম তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও এই অধ্যায়টি থেকে আসতে পারে এমন ছোট প্রশ্ন ও বড় প্রশ্ন নিয়ে আরও 2টি ক্লাস আমি তোমাদেরকে নেব। অবশ্যই তোমরা সেই ক্লাস দুটিও দেখো। সেখানে যেই প্রশ্ন উত্তরগুলি তোমাদেরকে দেওয়া হবে সেখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। সেগুলো তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ব্যাখ্যামূলক ভিডিওগুলো তো অবশ্যই দেখবে, তার সাথে সাথে প্রশ্ন উত্তরের ভিডিওগুলোও তোমরা দেখো। আজকে আমি এখানেই শেষ করব। তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার এই ক্লাসগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এখানেই শেষ করব। পরের দিন এই অধ্যায়েরই প্রশ্ন উত্তর নিয়ে আবার আমি তোমাদের সামনে আসব। অবশ্যই সেই ক্লাসটাও তোমরা অ্যাটেন্ড করো।